নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, এই যে আমলা মহলে, পুলিশ মহলে কমিশন রদবদল করলো, নবান্নের অন্দরমহল কার্যত আন্দোলিত হয়ে গেছে। এতটা কমিশন যে ব্যবস্থা নেবে এটা বঙ্গেশ্বরীও আন্দাজ করতে পারেনি, তার স্তাবকগুলো আন্দাজ করতে পারেনি, তার উপদেষ্টারাও আন্দাজ করতে পারেননি, এমনকি ক্যামাক স্মিথও আন্দাজ করতে পারেনি। আরিজ আফতাব নামে যে ভদ্রলোক দীর্ঘদিন কমিশনের সিইও ছিলেন, মনোজ আগরওয়ালের পূর্বসূরি, তিনি একটা ইকোসিস্টেম বানিয়েছিলেন কমিশনের ভিতরে। আরিজ আফতাব ভীষণ রকম অনুপ্রাণিত আধিকারিক ছিল। মানে তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সিইও দপ্তর কার্যত তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সেখানে গিনি চুনি অফিসারদের বসিয়েছিলেন আরিজ আফতাব, অবশ্যই দিদিমণির সঙ্গে পরামর্শ করে, যারা সবসময় শাসকের স্বার্থ রক্ষা করবে। মনোজ আগরওয়াল সিইও হওয়ার পর নির্বাচন কমিশনের দপ্তরকে সাফসুত্র করার চেষ্টা করছিলেন অনেক দিন ধরে। অবশেষে তিনি সফল হলেন। সিইওর সুপারিশে নবান্ন নির্দেশিকা জারি করে কমিশনের ডেপুটি সিইও সহ আরো 4 জন আধিকারিককে বদলি করল অন্য দপ্তরে। কারণ এমন এমন আধিকারিকেরা ছিলেন, তারা সেখানে একেবারে কি বলবো, দীর্ঘদিন থাকার পরে তাদের বিরাট প্রভাব প্রতিপত্তি ওখানে। এবং অবশ্যই নবান্নের অঙ্গুলি হেলনে তারা কাজ করতেন। কমিশন মনে করেছে হয় তারা পক্ষপাত দুষ্ট নয়, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, এর বাইরে তো কোনো কারণ হতে পারে না। এই কারণেই তাদেরকে দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরা কিন্তু প্রত্যেকেই বাম জমানায় WBCS পরীক্ষা দিয়ে এক্সিকিউটিভ র্যাঙ্ক পেয়েছিলেন। কেউ 98 সালে, কেউ 2000 সালে, কেউ 2005 সালে। এরা তৃণমূল জমানার WBCS আধিকারিক নন। কিন্তু ওই যে বললাম, বঙ্গেশ্বরীর সঙ্গে থাকতে থাকতে তার প্রশাসনের অন্তর্গত হয়ে কাজ করতে করতে অনেক আধিকারিকই সামান্যতম নিরপেক্ষতাটুকু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র বঙ্গেশ্বরীর গুড বুকে থাকার জন্য। তাতে অনেক প্রাপ্তি যোগ হয়, অবসরের পরেও আবার নিয়োগ মেলে, কলাটা মূলটা ভালোই জোটে। এবং আরিজ আফতাবের সময় যে নির্বাচন কমিশনের দপ্তর যে কার্যত তৃণমূলের শাখা সংগঠন ছিল, এটা নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ করেছে, বারবার। আসলে দিদিমণি এরকম লোকজনদেরই চান, রাজীবা সিনহার মতো রাজ্যের নির্বাচন কমিশনার, আরিজ আফতাবের মতো কমিশনের সিইও এরকমই চান, যাতে তিনি যা বলবেন তারা বিনা বাক্য ব্যয়ে সেটা পালন করবেন। কিন্তু মনোজ আগরওয়ালকে তিনি কিছুতেই বাগে আনতে পারছেন না। মনোজ আগরওয়াল খুব সৎ অফিসার হিসাবে পরিচিত, তার নামে তো কম কুৎসা করেননি। কিন্তু তাকে যখন নির্বাচন কমিশন সিইও হিসাবে বেছে নিল, তার কমপ্লায়েন্স রিপোর্টকে স্বাক্ষর করেছিলেন তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্ত। ভাবুন, আসলে দিদিমণি এক্সপেক্ট করেছিলেন যে আরিজ আফতাবের পদাঙ্কই অনুসরণ করবেন তার উত্তরসূরি মনোজ আগরওয়াল। তা মনোজ আগরওয়াল সেই রাস্তায় হাঁটেননি। তিনি কমিশনকে একটা স্বাধীন স্বতন্ত্র চেহারা দিতে চেয়েছেন, লড়াই করেছেন। দপ্তর বদল করা নিয়ে কত রকম টানা পড়ে, আর্থিক স্বাধীনতার বিষয় আছে। মনোজ আগরওয়াল পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কে, তখনও নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব হননি, তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদার অফিসার। কিন্তু সিইও দপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে চলতে হতো।
তাই শেষ পর্যন্ত সিইওর সুপারিশেই নবান্ন এই সিদ্ধান্তটা নিল। আরো অনেক সিদ্ধান্ত জন্য অপেক্ষা করুন। ইকোসিস্টেমকে ভেঙে তছনছ করছে কমিশন। এই যে এত আধিকারিক বদল হলো, প্রশাসনের উপর চাপ পড়লো, কমিশন এসব করতে পারে না, কমিশন পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, কমিশনের কাজ শুধুমাত্র নির্বাচন পরিচালনা করা, কমিশন ইচ্ছাকৃতভাবে রাজ্য প্রশাসনের উপর প্রবল চাপ তৈরি করেছে। এই মর্মে একটা জনস্বার্থ মামলা হয়েছিল। অর্ক নাগ বলে একজন আইনজীবী, তৃণমূল ঘনিষ্ঠ, মামলা করেছিলেন। কল্যাণ ব্যানার্জি সওয়াল করেছিলেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুনেছিল, মামলাটা খারিজ করে দিয়েছে। অর্থাৎ মামলার কোনো যৌক্তিকতাই নেই। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, সবকিছু নির্বাচন কমিশনের অধীনে। ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন করার জন্য কমিশন যা যা করণীয় তাই তাই করবে। এখানে কারুর কোনো প্রশ্ন তোলার অধিকারও নেই, এখতিয়ারও নেই। এই যে কথায় কথায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া, কোটি কোটি টাকা খরচ করে নামি দামি আইনজীবীদের নিয়োগ করে টালবাহানা করা, স্টে অর্ডার নেওয়ার চেষ্টা, এই রাস্তা থেকে এরা হটবে না। যতদিন এরা ক্ষমতায় থাকবে ততদিন এটা করবে। ভাবুন তো, এই যে সেন্সাস শুরু হবে 1 এপ্রিল 2026 থেকে, 2027 31 মার্চ না কতর মধ্যে শেষ করতে হবে। সারা রাজ্যে, সারা দেশে সবকটা রাজ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, নোডাল অফিসার এবং অন্য আধিকারিকেরা নিয়োগ করে ফেলছে। পশ্চিমবঙ্গ করেনি। পশ্চিমবঙ্গ আমরা কি মানে আমাদের জনগণনা হোক এসব আমরা চাই না? ভাবুন আপনারা, কোন পর্যায়ে একটা নির্বাচিত রাজ্য সরকার যেতে পারে যেখানে সারা দেশে জনগণনা শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে, কোভিডের কারণে 2021 হয়নি, তখন বিজ্ঞপ্তিটুকু জারি করেনি, নোডাল অফিসার নিয়োগ করেনি, অন্য আধিকারিকদের নিয়োগ করেনি। দিদিমণি জেদ, করতে দেব না। আরে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? ভাবুন বঙ্গবাসী, ভাবুন কোথায় আমরা দাঁড়িয়ে আছি। সারা ভারতবর্ষ জুড়ে সেন্সাসের কাজ হবে, জনগণনার কাজ হবে। জনগণনা যদি ঠিকভাবে না হয়, কেন্দ্রীয় করের ভাগ রাজ্যের পেতে অসুবিধা হবে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দের ক্ষেত্রে সমস্যা হবে, এবং তারপর যখন আসন পুনর্বিন্যাস হবে তখন পশ্চিমবঙ্গ বঞ্চিত হবে। দেখুন দিদিমণির জেদ, দেখুন 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়। কোভিডের জন্য যেটা পিছিয়ে গেছিল সেটা শুরু হচ্ছে 1 এপ্রিল। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, যেখানে কোনো নোডাল অফিসার নিয়োগ করা হয়নি। ভাবতে পারছেন? আমরা কি ভারতের বাইরে? পশ্চিমবঙ্গ কি আলাদা একটা রাষ্ট্র? কি ভাবেন দিদিমণি? তিনি একটি আলাদা রাষ্ট্রের সর্বাধিনায়িকা। সংবিধানের 7ম তপশিলে সেন্সাস হচ্ছে কেন্দ্রের বিষয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সব মানতে বাধ্য। সেখানেও দেখুন কি বাগড়া দিচ্ছে। সিএ এর প্রতিবাদ করেছিলেন, আইন হয়ে গেছে। দিদিমণির বক্তব্য, সেন্সাস হলে পর এনআরসি হবে, এনপিআর হবে, জাত গণনা হবে, দিদিমণি কিচ্ছু করতে দেবেন না। তবে 4 মের পর সব কিছু হবে। ভারতবর্ষ যে পথে হাঁটছে, বাংলাও সে পথে হাঁটবে, তার কোনো ব্যতিক্রম হবে না। সারা ভারতবর্ষ যেখানে সেন্সাস হচ্ছে, আমরা শুধু বঞ্চিত হচ্ছি। কেন? মহারানীর জেদ, করতে দেব না। ভাবুন, যখন আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়াবেন তখন এগুলো ভাববেন। শুধু ভাতার উপর নির্ভরশীল একটা সমাজ যে কত ভঙ্গুর, কত ক্ষয়িষ্ণু এবং কত আত্মমর্যাদাহীন হতে পারে, বাঙালি তার প্রমাণ। আরে ভাতা সবাই দেয়, তার সঙ্গে বিনিয়োগ টানে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। দিদিমণি এরা ভাতার সাম্রাজ্য তৈরি করেছেন। উনি ভাবছেন এই ভাতাটা আমি দিয়ে যাব আর বেনিফিশিয়ারি লুম্পেন প্রলেতারিদের সমর্থন নিশ্চিত করব। বারবার এই খেলা হবে না।
এটা চলতে পারে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমরা। আমি দলমান নির্বিশেষে মানুষের কাছে বলছি, আপনি ভাবুন তো, সারা ভারতবর্ষের সেন্সাস হবে, আমাদের এখানে হবে না। বিজ্ঞপ্তি জারি হয়নি। আমার মতে নির্বাচনী আবহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দৌড়ে আবার মুখ পুড়ল। এসআইআর বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কাঁচকলা পেলেন। প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিল যে এসআইআর এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা মানা হবে না। তামিলনাড়ু হচ্ছে, কেরালায় হচ্ছে, সব তো অবিজেপি শাসিত রাজ্য। আরে নীতিগত প্রশ্নে আপনি বিরুদ্ধ মত হতেই পারেন, আদালতে সওয়াল করেছেন, কিন্তু যখন পদ্ধতিটা চলছে তখন স্টালিনের তামিলনাড়ুর সরকার বা বিজয়নের সরকার কমিশনের সঙ্গে কোনো অসহযোগিতা করেনি। কোথাও সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসেনি। সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে, যতবার যাবেন ততবার মুখ পুড়বে। হাইকোর্টে কল্যাণ খুব বড় মুখ করে গিয়েছিলেন, কমিশনের সিদ্ধান্ত তুগুলো কি করা যায় না, প্রশাসন কার্যত অচল হয়ে গেছে, খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটা। ভাবুন আর কত এই তামাশা দেখবে রাজ্য, বা সেগুলোকে আমি তামাশা বলি। 80 লক্ষের মতো নাম এখন অব্দি বাদ গেছে। 23 এপ্রিল তো প্রথম পর্বের ভোট, সমগ্র উত্তরবঙ্গ, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলে। সেখানে ভোটার তালিকা আপাতত ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মানে যে যে কেন্দ্রগুলোতে প্রথম দফায় ভোট হবে সেখানে আর ওই বিচারকরা লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজটা দেখবেন না। দ্বিতীয় পর্যায়ে যেখানে ভোট সেখানে তারা এখন কনসেন্ট্রেট করছে। ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে, 45-46 লক্ষ নাম বাদ গেছে। আমার ধারণা পুরো সংখ্যাটা 90 লক্ষের কাছাকাছি এসে গিয়ে দাঁড়াবে। তা দিদিমণি পেলেনটা কি? আজ এই বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হতো না, সুপ্রিম কোর্টকে নজিরবিহীন নির্দেশ দিতে হতো না, যদি নবান্ন প্রথম থেকে কমিশনকে সহায়তা করতো। ডেটা এন্ট্রি অপারেটর 1000 জনকে চেয়েছিল কমিশন, 1 বছর আগে একজনকে দেয়নি। প্রতি পদে পদে বাধা দিয়েছে, প্রতি পদে পদে। বিএলওদের চমকেছে, ইআরওদের চমকেছে, ইআরওদের চমকেছে। নবান্ন থেকে জেলা শাসকদের বলে দেওয়া হয়েছে কমিশনের নির্দেশ মানার দরকার নেই, কমিশন কিছু করতে পারবে না। কমিশন কি করতে পারে সেটা রাজ্য প্রশাসন দেখছে, আশা করি অনুতাপ করছে যে দিদিমণির সিদ্ধান্ত ওভাবে মানার থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা দেখালেই বোধহয় ভালো হতো। আজকের যে এই পরিস্থিতি, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে এত জনের নাম বাদ যাওয়া, বিচার বিভাগের হস্তক্ষেপ, এর জন্য একমাত্র দায়ী যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে নবান্ন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে এই পদ্ধতিটাকে এতটা জটিল করেছেন শুধুমাত্র নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, তার ঝগড়া করার মানসিকতার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিরকম মুখটা পুড়লো হাইকোর্টে, কল্যাণ বড় বড় বক্তব্য রাখছিলেন, খারিজ করে দিয়েছে মামলাটা। ঠিক যেভাবে ওই উড়ালপুলের চিংড়িগাটা ফ্লাইওভারের ওই যে 366 মিটার যুক্ত করা নিউ গড়িয়া এয়ারপোর্টের মেট্রো অরেঞ্জ লাইন, রাজ্য সরকারের যুক্তি খারিজ করে দিয়েছে। বলেছিল
হয় প্রত্যাহার করুন, নইলে আমরা খারিজ করে দেবো। ওই প্রত্যাহার করার সুযোগই দেয়নি, খারিজ করে দিয়েছে, এবারে ওটা খারিজ করে দিল। আপনি এরা পরিসংখ্যান দেখুন তো, রাজ্য সরকার যতবার আদালতের দ্বারস্থ হয়েছে, কবার তারা রিলিফ পেয়েছে? হাতে গোনা এক আধটা। অধিকাংশ ক্ষেত্রে মুখ পুড়েছে, তাও লজ্জা হয়নি। আমাদের করের টাকা খরচ করে নামি দামি আইনজীবীদের নিয়োগ করে আবার সওয়াল চালিয়েছে। ডিএ মামলা নিয়ে কম করেছে এরা, ঘেউ ঘেউ করছে সরকারি কর্মচারীরা। দিদিমণি বলেছিলেন ঠিক নির্বাচন ঘোষণার 1 ঘন্টা আগে এক স্যান্ডেলে তিনি একেবারে কি বলবো আর কি কল্পতরু হয়ে উঠতে চাইলেন। সরকারি কর্মচারীদের ওয়েলবিং এর প্রতি তিনি কতটা যত্নশীল। এই ধোঁকাবাজি মানুষ কিন্তু এবার ধরে ফেলেছে। উনি দিয়ে দিতে চান না, উনি সরকারি কর্মচারীরা তার ভোট ব্যাংক নয় বলে তাদেরকে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো ট্রিট করে। এখন ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, ভোট বড় বিষম বালায়, তাই মুখ রক্ষা করার জন্য একটা নোটিশ তিনি ইস্যু করেছেন। তাও শিক্ষক অশিক্ষক কর্পোরেশনের যারা কাজ করেন তারা কেউ পাচ্ছেন না। আবার শুনছি মামলা হবে। মানতে চাইলেন সুপ্রিম কোর্টের রায়, বাধ্য হয়ে করলেন, বলেছেন মডিফিকেশন করব। মুখ পোড়ানোটাই এদের দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে, আর তার জন্য খেসারত দিচ্ছে 11 কোটি বাংলার মানুষ।